দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। সচিবের পক্ষে প্রাণী সম্পদ মন্ত্রীর সাফাই, হাসপাতাল থেকে উধাও দায়িত্বরতরা। আজকে কি ওই যে স্যারের মায়ের ডিউটিতে যান নাই? কেন মানা করছে? কমছে সংক্রমণ, মৃত্যু, ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চায় সরকার। ইনশাআল্লাহ খুব শিগগির আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো, হয়তো একটু ধাপে ধাপে খুলবো। রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার আইভি রহমান, মরদেহ নিয়েও নিষ্ঠুরতা চালিয়েছে বিএনপি। শুধু হত্যার চেষ্টাই না, হত্যার পরেও লাশ নিয়ে বা আহতদের নিয়ে বা মৃতদের নিয়েও তাদের যে কর্মকাণ্ড, এত জঘন্য বরিশাল সদর ইউএনও ওসিকে বদলি, আদেশের তারিখ ঘটনার আগের। জননিপীড়ন নিয়ে কথা বলায় সিনহা হত্যার পরিকল্পনা, আদালতে সিফাতের সাক্ষ্য। দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। গতকালকেই এই ঘটনাটি আপনারা দেখেছিলেন আমাদের প্রতিবেদনে, যে একজন সচিব তার মায়ের চিকিৎসায় সাহায্য করার জন্য অন্তত 24 জন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছিলেন এবং তার একটা লিখিত আদেশও আপনাদেরকে আমরা দেখেছিলাম আমাদের রিপোর্টে। তার পরিপ্রেক্ষিতে আজকে প্রাণী সম্পদ মন্ত্রী সাফাই গিয়েছেন এই সচিবের পক্ষে। সেসব ঘটনা থেকে শুরু করে আমাদের যে আমলাতান্ত্রিক সংস্কৃতি, সেটা নিয়ে খানিকটা কথা বলতে চাই আমরা। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। শুরুতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব সোহরাব হাসান, তিনি যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো। আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, তিনি এডিটর ইন চিফ জিটিভি ও সারা বাংলা। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর শাহদিন মালিক, তিনি বাংলা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, যে প্রসঙ্গের কথাই মাত্র বলছিলাম, তার আজকের অবস্থা নিয়ে একটা প্রতিবেদন আমরা শুরুতে দেখে নেব। চিঠি মন্ত্রণালয়ের না, এমন দাবি খোদ মন্ত্রীর। মন্ত্রণালয়ে চিঠি ইস্যু করা হলে একটা স্মারক নাম্বার থাকে, মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের বা কনসার্ন অফিসারের স্বাক্ষর থাকে। আমি এটা চেক করে দেখেছি, মন্ত্রণালয় থেকে এরকম কোনো চিঠি ইস্যু করা হয়নি। তবে কথার সাথে মিল নেই মাঠের বাস্তবতার। চিঠির ছক মেনেই করোনা ইউনিটে কাজ করছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 2 কর্মকর্তা কর্মচারী। নিজ মুখেই স্বীকারও করেন তাদের দায়িত্বের কথা। আমি তো একজন অফিসার, একজন স্টাফ আসে আর কি প্রতিদিন। এই যে আমরা এখন অর্ডার করি, যেমন আরেকজন সচিবের নাম কি? রনক মাহমুদ, তার মা। এই জন্য আপনাদের প্রতিদিন আসতে হবে গ্রুপ ওয়াইজ। চ্যানেল 24-এর প্রতিবেদনেও মন্ত্রণালয়ের স্বাক্ষরিত চিঠির কথা বলা হয়নি। তবে কোন জাদুর বলে সরকারের 24 কর্মকর্তা কর্মচারী করোনার মতো সংক্রামক রোগীর দেখভাল করছেন ঘণ্টা হিসেবে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ শুধু নিষেধে নয়, রয়েছে কঠোর বিধিনিষেধ। তিনি বলেছেন যে না, এভাবে কাউকে কোনোভাবে আমার মাকে দেখভাল করার জন্য দেইনি। এখন আমার মা অসুস্থ, সহানুভূতি জানাতে কেউ যেতে পারেন, করোনায় হয়তো একসঙ্গে অনেকে না গিয়ে এভাবেও কেউ যেতে পারেন, এটা যেতে পারেন, গেছেন, এটাও উনি ওভাবে বলেননি। বলছেন যে এভাবে কেউ যেতে পারে, সেটা নিজ দায়িত্বে যদি কেউ যেয়ে থাকে। উনি মৌখিকভাবে বা লিখিতভাবে কাউকে ওনার মাকে দেখভাল করার জন্য বা হসপিটালে যাওয়ার জন্য কিছু বলেননি। আর হাতে থাকা তালিকার প্রমাণ মন্ত্রীকে দেখানো হলেও উত্তর মেলেনি। ওদের যে ক্যামেরা, যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলছে, বলছে হ্যাঁ আমাদের স্যার নিজে বলছে, আমি একটু আগে আরেকজন আরো 3 জন গেছে, আমি আসি। পকেটে রাখেন ভাই, বলতে পারবেন সরেজমিনে কজন জার্নালিস্ট ফ্রেশ জার্নালিজম করে, কজন মন্ত্রী ফ্রেশ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে, কজন লয়ার ফ্রেশ লয়ার প্রফেশনাল দায়িত্ব পালন করে, সরে আর জমিন। তালিকা অনুযায়ী মঙ্গলবার সকালে অফিস সহায়ক নাজির হোসেন পারভেজের দায়িত্ব থাকলেও প্রতিবেদন প্রচারের পর আর কেউ যাননি হাসপাতালে। ফারুজ ভাই, আজকে কি ওই যে স্যারের মায়ের ডিউটিতে যান নাই? কেন মানা করছে? শুরুতেই জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই। একটি ঘটনার সামনে এসেছে,
হয়তো এই ধরনের একটা চিঠি তৈরি করা হয়েছিল, ঘন্টা ধরে দায়িত্ব দেওয়া হয়েছিল সে কারণেই। কিন্তু এই ধরনের ঘটনাকে আপনি প্রথম শুনছেন, নাকি এর আগেও অনেক কর্মকর্তা কর্মচারী, তাদের যারা জ্যেষ্ঠ কর্মকর্তা, তাদের নানান কাজে, যেটা তাদের কাজের পরিধির মধ্যে আসলে পড়ার কথা নয়, এমন ধরনের কাজে নিবৃত্ত হয়েছেন বা নিযুক্ত হয়েছেন? এই বিষয়টি নিয়ে আলোচনা করতে বেশ বিব্রত এবং লজ্জিত বোধ করছি। বিশেষ করে যে মা হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ মা, তার 95 বছর বয়স, তার প্রতি ক্ষমা চেয়ে আলোচনা করছি, কারণ তিনি কোনো অপরাধ করেন, অন্যায় করেননি। মানে এটা হচ্ছে ক্ষমতার যে একটা পরিধি, ক্ষমতার পরিধি নির্ধারিত হয় কিন্তু আইন দ্বারা। যে কোনো মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী কিন্তু ওই মন্ত্রণালয়ের কাজের জন্যে, এবং ওই মন্ত্রণালয়ের কাজ মানে জনগণের সেবার কাজ। জনগণের সেটি কোনো সমস্যা হতে পারে, কোনো উন্নয়ন প্রকল্প হতে পারে, কোনো তদারকি হতে পারে, এটাই হচ্ছে তাদের কাজ। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তার নিম্নতম যারা কর্মকর্তা থাকেন তাদের কাজ দেখভাল করারও একটা দায়িত্ব থাকে ঊর্ধ্বতন যারা থাকেন। কিন্তু এটি তো এই মন্ত্রণালয়ের কাজের মধ্যে পড়ে না। পরবর্তীকালে মন্ত্রী সচিব মহোদয় এবং সংশ্লিষ্টরা যে ব্যাখ্যা দিয়েছেন, চ্যানেল 24 এটি হাতে নাতে ধরিয়ে দিয়েছে। মানে তারা কারা কারা দায়িত্ব পালন করেছে, কি চিঠি, এখন চিঠিটা মন্ত্রণালয়ের না হয়তো কার, এটি কিন্তু তাহলে ওই মন্ত্রণালয়েরই খুঁজে বের করতে হবে যে তাই ওই মন্ত্রণালয়ের নামে, ওই মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি থেকে শুরু করে নিম্নতম কর্মকর্তা কর্মচারীদের সেখানে রোস্টার করে পাঠানোর জন্য এই চিঠি কে লিখলেন? মন্ত্রণালয়কে মামলা করেছে এই ভুয়া চিঠির জন্য? করেনি। আর যদি ভুয়াই হয়ে থাকে তাহলে ওই সময় মেপে ওই কর্মকর্তা কর্মচারীকেই বা হাসপাতালে পাওয়া যাবে। তো পুরো ব্যাপারটা হচ্ছে এই যে একজন সচিব বা একজন মন্ত্রী বা একজন মেয়র বা যে কোনো পদের জনপ্রতিনিধি হোক বা প্রজাতন্ত্রের কর্মচারী হোক, তারা অনেক সময় নিয়মকানুন মানেন না, এবং এটা তার জ্বলন্ত দৃষ্টান্ত। এতে ক্ষতিগ্রস্ত কারা হয়? প্রথমত হচ্ছে এই, এবং করোনায় আপনি দেখুন যে সেখানে স্বাস্থ্য ওই সচিব, প্রাণী সম্পদ সচিব যদি মায়ের প্রতি এত তার ভালোবাসা, শ্রদ্ধা, মমতা, তাহলে কিন্তু তারই প্রথম দায়িত্ব যে তিনি অফিসের ছুটি নিয়ে, সচিব তো ছুটিও নিতে পারেন, ছুটি নিয়ে তিনি মায়ের কাছে থাকবেন, তিনি উপসচিবকে পাঠাবেন, তিনি কর্মকর্তাকে পাঠাবেন, কর্মচারীকে পাঠাবেন, তাকে ঘন্টায় ঘন্টায় খবর দিবেন। এটি কি মায়ের প্রতি শ্রদ্ধা দেখানো হলো? এটা হচ্ছে ক্ষমতা দেখানো। আমরা আশা করি এই ধরনের ঘটনা প্রশাসনে আর ঘটবে না, এবং যাদের দেখভাল করার কথা, মন্ত্রী মহোদয় একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এই ব্যাখ্যাটি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় না। শেষের কথাটাকে আপনি বুঝতে পারলেন যে কজন সাংবাদিক, কজন আইনজীবী সৎভাবে কাজ করেন, সরে আর জমিন, ব্যাপারটা বুঝতে পারিনি আমি। না, ব্যাপারটা তো এটি হচ্ছে যে একটা কি বলবো, একটা অন্যায় আড়াল করার জন্যে অন্যদের জড়ানো, অন্যদের দৃষ্টান্ত তোলা। এখন তার কজন মন্ত্রী, কজন সচিব, কজন সাংবাদিক, আইনজীবী, এই প্রশ্নটা কেন? কথা হচ্ছে এই ঘটনাটা ঘটেছে বলে তো। আর যদি মন্ত্রী মহোদয় মনে করেন যে সত্যি সাংবাদিকরা কাজ করেন না, তাদের দায়িত্ব পালন করে না, তাহলে তিনি সেটি দেখিয়ে দিন, আর সেটি বলুন যে এই সাংবাদিক তার যে পেশাগত দায়িত্বের বাইরে এই কাজ করেছেন। তা আমরা হচ্ছে যে এই যে কোনো বিষয়ে, যে কোনো অনিয়ম, দুর্নীতি, অন্যায়ের, এবং দুর্নীতি শুধু কিন্তু আর্থিক দুর্নীতি নয়, এটাও কিন্তু একটা দুর্নীতি, যে ক্ষমতার অপব্যবহার করা। এবং সচিব যে অপব্যবহার করেছেন, তারপরে যিনি থাকবেন তিনিও করবেন, তারপর যিনি থাকবেন তিনিও করবেন। এই যে ধারাবাহিকতা, এর থেকে এবং জনগণ ক্ষতিগ্রস্ত হবে। কারণ ওই কর্মকর্তা কর্মচারীরা যাদের নাম আসছে রোস্টারে, তারা তো জনগণের অর্থে বেতন ভাতা নেন, এবং তারা জনগণের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, দায়বদ্ধ।
এবং তার থেকে ব্যক্তিগত কাজে এ ধরনের ব্যবহার করাটাও অন্যায়, অসৌজন্যমূলক, এবং যারা করেছেন তারাও অন্যায়, ঠিক কাজ করেননি। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছে আসি। মাঝে মাঝে আমরা এখন কথা বলি যে রাজনৈতিক নেতৃত্বের সাথে আমলাতন্ত্রের যে সম্পর্ক, বরিশালের ঘটনাকে কেন্দ্র করেও সেটা সামনে এসেছে খানিকটা। এই যে সচিব একটা ঘটনার সাথে জড়ালেন, যেটাকে একটু আগে সোহরাব হাসান বলছিলেন অনেকটা হাতে নাতে ধরা পড়ে যাবার মতো, মন্ত্রীকে তার এভাবে সাফাই গাইতে হবে কেন, এবং একেবারে সাংবাদিকদের উপর শেষমেশ দোষারোপ কেন করতে হচ্ছে তাকে? আমি খুবই অবাক হয়েছি, এবং রেজাউল করিম মাঠ পর্যায় থেকে রাজনীতি করে আসা মানুষ, তিনি আইনজীবী ছিলেন, সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ছিলেন, তার যে পোর্টফোলিও আওয়ামী লীগের আইন সম্পাদক, আমার কাছে খুবই অবাক লেগেছে যে তিনিও শেষ পর্যন্ত মন্ত্রণালয়ের পিআরওর ভূমিকায় অবতীর্ণ হলেন, যে যেন তিনি একটা জনসংযোগ কর্মকর্তা, যে তিনি এটার জবাব দিচ্ছেন। প্রথম কথা হলো, তিনি যে কথা বলেছেন এখানে কোনো স্বাক্ষর নেই, স্বাক্ষরটাই সব নয়। আসলে একটা প্রিন্টেড পেপার আছে এবং সে অনুযায়ী কাজ করছে এবং মানুষগুলো সেখানে দায়িত্ব পালন করছে, সেটা প্রমাণিত হয়েছে। দ্বিতীয় হলো, তিনি যে সাংবাদিকদের উপরে চড়াও হলেন যে সব সাংবাদিক ফ্রেশ কিনা, এইটাও আমার কাছে একটা কুতর্ক বলে মনে হয়েছে। মানুষ যখন কোনো কিছু পারে না তখন কিন্তু শেষ পর্যন্ত যে বিলো দ্য বেল্ট অ্যাটাক করে, যে আমি তোমার চরিত্র হনন করার জন্য আমি নেমে যাব, এবং সেই কাজটাই কিন্তু তিনি করলেন। সচিব যেই কাজটি করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের, এটা একটা সিরিয়াস প্রফেশনাল মিসকন্ডাক্ট। তিনি এটা করতে পারেন না, তার যে প্রফেশনাল যে দায়িত্বের তালিকা আছে সেটা তিনি করতে পারেন না। এবং তিনি যে কথা বলে চাকরিটা নিয়েছেন এবং যে প্রতিশ্রুতি দিয়ে চাকরিটা নিয়েছে এবং তাকে যে প্রশিক্ষণের ভিতর দিয়ে এই পর্যন্ত আনা হয়েছে, সেখানে কিন্তু জনগণের সেবক হিসেবে তার দায় দায়িত্বের কথা, তাকে স্মরণ রাখার কথা, কিন্তু তিনি উল্টোটা করেছেন। এমন একটা আচরণ করেছেন যেটাকে একটা সামন্ততান্ত্রিক আচরণ বলা যায়, যেটাকে দুর্নীতি বলা যায়, এবং ক্ষমতার অপব্যবহার করেছেন চরমভাবে। এবং এমন একটা অবস্থা আজকে বাংলাদেশে তৈরি হয়েছে যেন বাংলাদেশের সরকার, রাষ্ট্র তথা সিস্টেমের মালিকানা চলে গেছে আমলাদের হাতে। এবং সেটাকে কারা ডিফেন্ড করছে আমরা দেখছি, যারা জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, তারা তাদেরকে ডিফেন্ড করছে। মানে একটা সাধারণ কথা তো প্রায় তারা বলে থাকেন যে আচ্ছা আমরা তদন্ত করে দেখছি, অভিযোগ সত্য প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। আজকে কি মন্ত্রী ছেড়ে দিতে পারতেন? আজকে মন্ত্রীর কথা বলাই কি প্রয়োজন ছিল এখানে? যদি কথা বলতেন তাহলে তিনি তদন্তের কথা বলতেন, তিনি বলতেন যে আমরা খতিয়ে দেখছি ইত্যাদিতে, যে সমস্ত মুখস্থ কথা তাদের আছে সেটা তিনি বলতে পারতেন। কিন্তু তিনি তার পক্ষ নিয়ে উল্টো বলে দিলেন যে মন্ত্রণালয়ের লোকজন তার মার প্রতি দরদি হয়ে দেখতে গিয়েছিলেন। তারা দরদি হয়ে যে দেখতে গেছে সেটাও তো প্রফেশনাল মিসকন্ডাক্ট, এটা তো তার করার কথা না। আসলে এটা কি তাদের কাজ নাকি যে হাসপাতালে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা? তার মধ্যে হলো রোগটা হলো করোনা, যেটা প্রচণ্ড ছোঁয়াচে, যেখানে কাউকে যেতে দেওয়ার কথা নয়। আসলে দেখতে গিয়েছিলেন মানে কি, করোনা রোগীকে দেখা যায় নাকি? আমরা তো এই প্রথম শুনলাম যে করোনা রোগীকে দেখতে যাওয়া যায়, যেখানে বলা হচ্ছে করোনা রোগী থেকে আপনি দূরে থাকেন, নিজেকে সেফ রাখেন, করোনা রোগীকেও সেফ রাখেন, হাসপাতালকে মুক্ত রাখেন। সেখানে তারা দল বেঁধে দেখতে গিয়েছেন। তার অর্থ হলো এটা আরেকটা অপরাধ করেছে যে তারা করোনা রোগীকে দেখতে গিয়ে। সেটা কি মন্ত্রী মহোদয়ের মনে আছে কিনা, সচিবের মনে আছে কিনা, অথবা যারা সেখানে গেছেন তাদের বিরুদ্ধে করোনা বিধির যে নিয়ম আছে, স্বাস্থ্যবিধির, সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে কিনা। আসলে পুরো সিস্টেমটা আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতার কারণে একটা আমলাতান্ত্রিক শাসন কাঠামো গড়ে উঠেছে আমাদের ভিতরে। এবং এই যে আমলাতন্ত্রের মনোজগতের ভেতরে যে ঢুকে পড়েছে যে তারাই সব কিছু, তাদের উপরে সরকার পুরো নির্ভরশীল। এর কারণ হলো জনপ্রতিনিধি যদি ঠিক না থাকে তাহলে জনপ্রশাসক আপনি কিন্তু পাবেন না। এবং সেটাই কিন্তু ঘটতে শুরু করেছে বরিশাল থেকে শুরু করে। আপনি যদি এই ঘটনাটা দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে এই কাণ্ডটাই কিন্তু ঘটেছে। আমি যদি বরিশালে, আপনি অনুমতি দিলেন বরিশালের ঘটনায় যদি যাই, সেখানে দেখেন বরিশালের ঘটনাটা কিন্তু আমরা সাদা চোখে দেখছি আমলা বনাম রাজনীতিবিদ, সেখানে তো আওয়ামী লীগের আরেকটি পক্ষ আছে। কিন্তু আসলে তো পুরো ঘটনা ঘটেছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিবাদের কারণে। যিনি পানি সম্পদ প্রতিমন্ত্রী আছেন এবং সেখানকার স্থানীয় সাংসদ, তার যে পোস্টার সারা শহরে কোথাও নেই, শুধু ছিল উপজেলা কমপ্লেক্সে। এবং মেয়র সাহেব সেটিও সরিয়ে ফেলতে গিয়েছিলেন মধ্যরাত্রিতে। এবং তাদের দুজনকার মধ্যকার যে দ্বন্দ্ব, সেটি শেষ পর্যন্ত প্রকাশিত হয়েছে ইউনুর সাথে দ্বন্দ্বের মাধ্যমে, তার বাড়িতে হামলার মাধ্যমে। এবং এটা যে ঘটছে থানায় থানায়, জেলায় জেলায়, জনপদে জনপদে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের বিবাদ, এমপির সাথে মেয়রদের, এমপির সাথে চেয়ারম্যানদের, চেয়ারম্যানদের সাথে ভাইস চেয়ারম্যানদের,
এরকম নানা ধরনের কাণ্ড কারখানা আমরা প্রত্যেকটা জেলা উপজেলার থেকে খবর পাচ্ছি। এবং সে কারণে যেটা হচ্ছে যে অতিমাত্রায় ক্ষমতা চর্চা, রাজনৈতিক চর্চার বাইরে গিয়ে গত 3 টার্মে আওয়ামী লীগের কর্মীরা, নেতারা অনেক বেশি এলাকা এলাকায় আধিপত্য বিস্তার, রাজনৈতিক চর্চার বাইরে গিয়ে ক্ষমতার চর্চা করছে। এবং ক্ষমতার চর্চা করতে গিয়ে যেটা হচ্ছে, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কিন্তু এখন অবস্থান করছে এক প্রশাসনের লোকজন। দেখেন, বরিশালের মেয়র হলো একজন স্থানীয় সরকারের প্রতিনিধি, কিন্তু উপজেলা নির্বাহী অফিসার সেখানে কিন্তু গিয়েছেন কেন্দ্রের প্রতিনিধি হিসেবে, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে। এখন স্থানীয় সরকারের যিনি প্রতিনিধি, তিনি নির্বাচিত, যেভাবে নির্বাচন হোক সে নিয়ে তো হয়তো অনেক কথা আমরা বলতে পারবো, কিন্তু তিনি তো জনগণের প্রতিনিধি হিসেবে বিবেচিত। তাহলে তার সাথে এই আচরণ করার সাহস পায় কোথায়? অথবা যে বিবৃতিটা আসলো বিসিএস এডমিন অ্যাসোসিয়েশনের, সেখানে যে তাকে দুর্বৃত্ত বলা হচ্ছে, তার বিরুদ্ধে মামলা করেছে, যে ভাষা, যে অ্যাটিচিউড, যে অ্যারোগেন্স রিফ্লেক্টেড হয়েছে, পরে মন্ত্রী পরিষদ সচিব বলছেন তারা এটা পছন্দ করেন নাই, কিন্তু তারা তো কেউ সাথে দ্বিমত করেন নাই, দৃশ্যমান কোনো উদ্যোগ নেন নাই, তার সেটা প্রত্যাহারও করেন নাই। ফলে আমি যেটা বলবো যে প্রত্যেকটা জায়গায় জনপ্রতিনিধিরা কতটা জনবান্ধব কাজ করছেন, কতটা রাজনীতি করছেন, জনস্বার্থে রাজনীতি করছেন, এটা যেমন প্রশ্নের জায়গায়, তেমনি প্রশাসনিক লোকজন কতটা তার দায়িত্বের প্রতি জনগণের সেবক হিসেবে কাজটা করছেন। জনগণের সেবা কথাটা তাদের ডিকশনারিতে আদৌ আছে কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন আছে। তারা কতটা বাস্তবায়নের জায়গায় কাজ করছেন জনপ্রতিনিধিদের নির্দেশে, এই জায়গাটা অনেক অনেক বেশি ধোঁয়াশে হয়ে গেছে বাংলাদেশে। অনেক ধন্যবাদ। ডক্টর মালিক, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। বার্ষিক গোপনীয় প্রতিবেদন বলে একটা পদ্ধতির চল আছে আমাদের বাংলাদেশের যে ব্যবস্থা রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে, এবং সেখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এই প্রতিবেদনটি লিখে থাকেন, এবং এই প্রতিবেদনে বছর শেষে কী লেখা হবে সেটা শুনে থাকি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে পরিবারের সদস্যদের খুশি রাখারও বিষয়টি চলে আসে, এবং সে কারণে এই যে বলুন হাসপাতালের দায়িত্ব পালন বা আরও নানান ধরনের দায়িত্ব পালন, যেগুলো আসলে কাজের অংশ নয়, এগুলোর চল অনেক বছর ধরে আছে বলে অভিযোগ শোনা যায় প্রায়শই। এটা কি একেবারে সামনে একটি ঘটনা দিয়ে আসলো, নাকি এই ধরনের আরও ঘটনা ব্যক্তি জীবনে আপনাদের চোখে পড়ে? এসিআর পদ্ধতিটা, আমাদের যে ব্রিটিশ আমল থেকে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, এটা কিন্তু দুনিয়ার প্রায় সব দেশে এখন এটা কনফিডেন্সিয়াল আর নাই, এই সিস্টেমটা উঠে গেছে। আমি কাজ করছি, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা হ্যাঁ আমার ব্যাপারে বার্ষিক মূল্যায়ন বা প্রতিবেদন লিখবে, কিন্তু লিখে আমার সাথে তাকে এটা শেয়ার করতে হবে, আমাকে দেখাতে হবে যে আমাকে কোন কাজের জন্য সে আমাকে ভালো মূল্যায়ন করেছে, কোন কাজের ব্যাপারে অসন্তুষ্ট না। এবং আমি যদি তার সাথে দ্বিমত করি তাহলে কিন্তু এটা তৃতীয় কোনো কর্মকর্তার কাছে যাবে। আমি যদি মনে করি না আমি এখানে কাজটা আমি খারাপ করি নাই, কিন্তু উনি আমাকে আমি যেটা বলছি যে আগে যে এই একতরফা ব্যবস্থাটা, স্বচ্ছতা আনার জন্য, জবাবদিহিতা আনার জন্য এই একতরফা ব্যবস্থাটা দুনিয়ার অন্যান্য দেশে কিন্তু উঠে গেছে। যে ঊর্ধ্বতন কর্মকর্তা অধস্তনের যে রিপোর্ট লিখছে, কিন্তু এটা শেয়ার করবে ফাইনালাইজ করার আগে মতামত নিয়ে, এবং যদি প্রচন্ড দ্বিমত হয় তাহলে কিন্তু এটা তৃতীয় কোনো কর্মকর্তার কাছে যাবে। অতএব এই আমার মনে হয় যে উপনিবেশিক আমলের এসিআর জিনিসটা আমাদের বাদ দেওয়ার সময় এসছে। আজকের যেই আমার কথা শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে। আজকের যেই ব্যাপারটা আমি একটু সাংবাদিক বন্ধুদের সাথে একটু দ্বিমত করি। আমি একটু সব রেজাল্ট পক্ষ নিয়ে কথা বলবো। মন্ত্রী হওয়ার আগে অনেক টক শো হয়েছে, আমরা প্রচুর দ্বিমত, একটা ওয়েবিনারেও মোটামুটি বাকবিতণ্ডা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু হাইকোর্টে আছি, পরিচয় আছে, পক্ষ নিয়ে কথা বলি। আমার যেটা মনে হচ্ছে একটা হঠাৎ করে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, উনি ওটার মোকাবেলা করতে গিয়ে অপ্রস্তুত হয়ে গেছে, এবং অপ্রস্তুত হয়ে যেটা হয়তো বাঞ্ছনীয় ছিল ওইভাবে কথা বলতে পারেন নাই। আমি সেই ব্যাপারটা নিয়ে ভাবো, একটা মন্ত্রী হলে কত পরিস্থিতিতে অহরহ মুখোমুখি হতে হয়। আমাদের প্রত্যাশা থাকে যে তারা সবসময় সঠিক ভাবে উত্তর দিবেন। আমি ধরে নিচ্ছি আজকে সে একটু হকচকিয়ে গিয়ে একটু যেভাবে উনি কথা বলেন, আমি তার অনেক কথা শুনে অভ্যস্ত, যেটা বললাম টকশোতে মামলায় আজকে হকচকিয়ে গেছেন, ওই জন্য আমি কি ওইটাকে অত সিরিয়াসলি নিচ্ছি না। অন্যভাবে বললে ভালো হতো। এখন আসল ঘটনাটাতে আসি, একটু আমি দূর থেকে ঘুরে আসি, 1 মিনিট সময় দেন। যেহেতু বহু বছর আমেরিকায় ছিলাম, দেশের থেকেও
আমি মোটেও আমেরিকার পক্ষে না, কিন্তু সব দেশে সবসময় তো কিছু ভালো মন্দ আছে। মাস 2-3 না, 2-3 আগে CNN একটা খবর শুনেছিলাম, আজকে অনুষ্ঠানে একটু আগে ওইটা ওই ইন্টারনেটে গিয়ে দেখে আসলাম, একই ধরনের ব্যাপার হয়েছিল। তখন যে মাইক পম্পেও, ডোনাল্ড ট্রাম্পের সেক্রেটারি অফ স্টেট, পররাষ্ট্রমন্ত্রী, তার বিরুদ্ধে তার মন্ত্রিত্ব যাওয়ার পরে এপ্রিল মাসে অভিযোগ আসলো সে ব্যক্তিগত কাজে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাকে ব্যবহার করেছে। কি অভিযোগ? যে দোকানে সে জিনিস কিনেছে, একটা কর্মচারীকে পাঠিয়েছে জিনিস তুলে আনতে, আরেকজনকে তার একটু কয়েক ঘন্টার জন্য তার পোশাক কুকুর দেখতে বলছে। তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হলো ক্রিসমাসের সময় তার স্ত্রীর ব্যক্তিগত ক্রিসমাস কার্ড এগুলি মেইল করার জন্য দায়িত্ব এক কর্মকর্তাকে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ধরনের 3টা। আরেকটা অভিযোগ ছিল যে এক কর্মকর্তা তার ছেলে, মাইক পম্পেওর ছেলে, পররাষ্ট্রমন্ত্রী, তার ছেলে বিদেশে যাবে, বিদেশের হোটেল বুকিং এর জন্য সে হোটেল বুকিং এ টেলিফোন করে ব্যবস্থা করেছে। এই 4টা নির্দিষ্ট অভিযোগে মাইক পম্পেওর বিরুদ্ধে তদন্ত হয়েছে এপ্রিল মাসে। তদন্ত করে বিরাট একটা 30 পৃষ্ঠার রিপোর্ট, আমি একটু চোখ বুলিয়ে আসলাম। মোদ্দা কথা হলো এগুলি কিছুটা তারা সত্যতা পেয়েছে, সচরাচর করে নাই, মাঝে মাঝে এরকম ব্যবহার করেছে। এই জন্য তাকে তিরস্কার করা হয়েছিল এপ্রিল মাসে। এবং সে যেহেতু এখন আর ফেডারেল গভর্নমেন্টের চাকরিতে নাই, পররাষ্ট্রমন্ত্রী নাই, অতএব তার বিরুদ্ধে এই প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া এখন গেল না। কিন্তু তদন্ত করে বলা হয়েছে যে আবার সবাইকে মনে করিয়ে দেওয়া যে কোনো রাষ্ট্রীয় কোনো কর্মকর্তাকে ব্যক্তিগত কাজে কেউ কখনো নিয়োগ করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। আর যদি করেনও অফিস আওয়ারের বাইরে যদি করেনও, এটাও এক ধরনের দুর্নীতি হবে। ঊর্ধ্বতন অধস্তন কর্মকর্তার মধ্যে একটা অনৈতিক সম্পর্ক হচ্ছে, এইভাবে ধরে নেওয়া হবে। এবং ওই রিপোর্টে বলছে যে সবাইকে এটা মনে করিয়ে দেওয়া। দেখেন অভিযোগগুলি এইটা। এখন আমিও, হ্যাঁ, আমরা আমেরিকা না, আমি ভেবেছিলাম যে এত সংবাদ মাধ্যমে এসছে, যেভাবে খবরটা এসছে আমাদের কাছে এটা খুবই সত্যি বলে মনে হয়েছে। উচিত ছিল এই ব্যাপারে একটা আভ্যন্তরীণ তদন্ত। তারপরে আমি ভাবছিলাম আবার মুশকিল হলো যেই কর্মকর্তারা হাসপাতালে ডিউটি করেছে, আমাদের যে এখন পরিবেশ, তাদের হয়তো ডাকলে, সাক্ষী হিসাবে ডাকলে তুমি গিয়েছিলে কিনা বা আপনাকে যেতে বলা হয়েছিল কিনা, আমার ভয় হয় এখন তারা সবাই এটা হয়তো অস্বীকার করবে। কিন্তু আমাদের এই যে আভ্যন্তরীণ এই কালচারগুলি, রাষ্ট্র পরিচালনা, একটু আগে এসে রেজা যেটা বললেন, ক্ষমতার সাথে যে জবাবদিহিতার বিষয়টা আমরা সম্পূর্ণ ভুলে গেছি। আমাদের জবাবদিহিতার কোনো স্ট্রাকচার নাই, কোনো কালচার নাই, কোনো কিছুই নাই। হুলস্থুল হলে বলা হচ্ছে তদন্ত করা হচ্ছে, তারপর ওই পর্যন্তই। এইভাবে আসলে বর্তমান সমাজে একটা রাষ্ট্র চলতে পারে না। এই রাষ্ট্রে যারা কর্ণধার আছেন বা যারা দেশের ভালো চান, এই ব্যবস্থা দিয়ে আপনি দেশকে ভালো করতে পারবেন। এটা আমার মনে হয় যে যারা দেশের ভালো চান, ভালো করার চেষ্টা করছেন, তাদের এখন বুঝতে হবে এই সিস্টেম দিয়ে আপনি যতই চান এই সিস্টেমটা কাজ করবে না। এবং আলটিমেটলি এটা দেশের উন্নতি, কিছুটা হয়তো বড় বড় প্রজেক্ট হচ্ছে ওই পর্যন্ত, আমার মনে হয় এটা তাদের অনুধাবন করা উচিত। সব জায়গায় যে প্রতিষ্ঠানগুলি যেভাবে চালানো হচ্ছে, এতে সাময়িক কিছু সুফল অবশ্যই তারা পাচ্ছে, কিন্তু দেশটা এগিয়ে যাবে না। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসবো, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ফিরে আসি সৈয়দ ইশতিয়াক রেজা আপনার কাছে। পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউটলি পুরনো কথা। এটা নিয়ে মাঝে মাঝে কথা হয় আমাদের অনুষ্ঠানে, সেভাবে সদুত্তর সবসময় পাই না। আমাদের বহুদলীয় গণতন্ত্র থাকবার কথা এবং সেখানে এক ধরনের ভারসাম্যের থাকার কথা সবসময় আমরা শুনে এসেছি। এখন যে অবস্থা, মাঠের রাজনীতিতে বিএনপি একরকম অনুপস্থিত হয়ে পড়েছে, এটার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কি হচ্ছে আওয়ামী লীগ? আমি এই ঘটনায় আসার আগে আগের ঘটনা একটুখানি, যেহেতু স্বাধীন মালিক একটু বলেছেন যে মন্ত্রী কিছুটা বিহ্বল হয়ে পড়েছেন, আমারও কাছে তাই মনে হয় যে আমার কাছে মনে হয়েছে যে সাংবাদিকদের উচিত ছিল জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কাছে যাওয়া। কারণ সচিব মন্ত্রণালয়ে থাকলেও তিনি কিন্তু কন্ডাক্টের জায়গায় কিন্তু জনপ্রশাসনের অধীনে, ফলে ওখান থেকে
জনপ্রশাসনগত কোনো শৃঙ্খলা ভঙ্গ হয়েছে কিনা অথবা তার কোনো ব্যত্যয় ঘটেছে কিনা সেটা আমার কাছে মনে হয় যে ওই জায়গায় একটা বড় ধরনের মানে গ্যাপ হয়েছে সাংবাদিকদের দিক থেকে। আর সমরেজাউল করিম নিজেও সাংবাদিক ছিলেন, সুতরাং সেই সব জায়গা থেকে নিশ্চয়ই সাংবাদিকদের বিষয়গুলো তিনি জানেন যে সাংবাদিকরা প্রশ্ন করতেই ভালোবাসে এবং সাংবাদিকদের কাজ হলো প্রশ্ন করে যাওয়া, যদিও আজকাল অনেক প্রশ্ন কমে গেছে। আপনি যে কথাটা বলেছেন, আমি একটা কথা বলি যে এই প্রথমবারের মতন বাংলাদেশে 2018 নির্বাচনের পরে, 2014 নির্বাচনের পরেও আমি কথাটা বলি নেই, কিন্তু 2018 নির্বাচনের পরে আমি কথাটা বলছি, এখানে দুজন বিজ্ঞজন আছে, যে বাংলাদেশের সামনে আসলে বিশেষ করে ক্ষমতাসীন দলের সামনে এই প্রথম চ্যালেঞ্জ এবং অপরচুনিটি একই বিন্দুতে এসে মিশেছিল। কেন একই বিন্দুতে এসে মিশেছিল? যে এবং সেটা কি চ্যালেঞ্জ এবং অপরচুনিটি দুটোই ছিল সুশাসন। কোনো বিরোধী পক্ষ নেই, শক্তিশালী কোনো বিরোধী পক্ষ নেই, বলতে গেলে তারা উবে গেছে কোথায় কেউ বলতে পারে, তারা নিজেরাও জানে না তারা কোথায় চলে গেছে। এরকম একটা জায়গায় আওয়ামী লীগের সামনে একমাত্র সুযোগ ছিল সুশাসন, আবার একই সাথে একমাত্র চ্যালেঞ্জও কিন্তু সুশাসন। কারণ নিজের সাথে নিজের যুদ্ধটা অনেক বড় কিন্তু যদি কোনো প্রতিপক্ষ না থাকে, এবং সেটাই ঘটছে। এতে দল ক্ষতিগ্রস্ত হয় নিঃসন্দেহে, কারণ আমরা এখন একদম কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত বিভিন্ন জনপদে গৃহবিবাদ দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নিজেদের ভিতরে। একই সাথে দেশও তো ক্ষতিগ্রস্ত হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে ক্ষতিগ্রস্ত হয় যে তারা যে শাসন প্রণালীটা চায়, যে ব্যবস্থাটা চায়, সেটা তারা পায় না। সুতরাং এই সব কিছু বিবেচনা আমি বলবো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। আপনি যে প্রশ্নটা করলেন যে দলের কর্মী, কিন্তু তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। কিন্তু এই ধরনের পরিস্থিতিতে যখন আমলাতন্ত্রের সাথে, যেটা একটা স্থায়ী ব্যবস্থা, তার সাথে এই অন্তর্কোন্দলগুলো, নিজেদের মধ্যে লড়াইগুলো সামনে চলে আসে, তখন দিন শেষে তো আমলাতন্ত্রের যে ভিতটা সেটাই ক্রমাগত শক্তিশালী হতে থাকে। এবং যেটা একটু আগে ডক্টর মালিক বলছিলেন যে এই ধরনের একটা ব্যবস্থা বেশি দিন চলতে পারে না, কারণ তার মধ্যেই তখন ক্ষয়গুলো দেখা দেয়। তাহলে আমাদের ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎ কি সেটা জানি না, কিন্তু আমলাতন্ত্র যে অনেক অনেক বেশি জনগণ থেকে দূরে সরে গেছে, এবং তাদের যে প্রতিশ্রুতিটা, তাদের যে ওয়ার্কিং সিস্টেম, যেটা যে তারা রাজনৈতিক নেতৃত্বের অধীনে জনপ্রতিনিধিদের নির্দেশনা পালন করবেন, সেটা আমরা দেখতে পাচ্ছি না। এই কারণে দেখতে পাচ্ছি না যে জনপ্রতিনিধিরাও কিন্তু নিজেদের অবস্থান সম্পর্কে আমার ধারণা এক ধরনের সংশয়ে অবস্থান করছেন। তারা কোন জায়গাটায় অবস্থান করছেন তারা অনেক সময় জানেন না। কিছুদিন আগে আপনার নিশ্চয়ই মনে আছে যে সংসদে বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ কিছু কথা বলেছিলেন, তার সাথে যোগ দিয়েছিলেন রাশেদ খান মেনন সহ বেশ কিছু রাজনীতিবিদ। তো সেখানে যে কথাগুলো উঠেছে, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে নতুন করে একটু সামনে আসা দরকার বরিশালের ঘটনার পরে। এবং এর আগে আমরা আদিতমারিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আচরণ দেখেছি, বিভিন্ন জায়গায় আমলাতন্ত্রের সাথে, প্রশাসনের কর্মকর্তাদের সাথে রাজনৈতিক নেতৃত্বের সংঘাত দেখেছি। কিন্তু সবচেয়ে বেশি সংঘাত তো নিজের দলের ভিতরেই, নেতাদের মধ্যে, বিভিন্ন প্রতিনিধিদের ভিতরে। তোফায়েল আহমেদ যে কথাগুলো বলেছেন সেটা যদি আপনি ধর্তব্যের মধ্যে নেন, তাহলে দেখতে হয় তিনি কিন্তু বলেছেন যে আমলাতন্ত্রকে সামনে আনতে গিয়ে রাজনৈতিক নেতৃত্বকে পাশ কাটানো হচ্ছে। এটি তো একটা ভয়ঙ্কর অভিযোগ, এবং সংসদের ভিতরে উচ্চারিত কার দ্বারা? 69-এর গণঅভ্যুত্থানের নায়ক এবং তিনি বাংলাদেশের অত্যন্ত আলোচিত বর্ষিয়ান রাজনীতিবিদ এবং সিনিয়র মোস্ট পার্লামেন্টেরিয়ান, তার দিক থেকে আলোচনাটা হচ্ছে। সুতরাং এই আলোচনাটা হওয়া উচিত এবং অনেক বেশি চিন্তাভাবনা করা উচিত। আমরা দুদিকের কিন্তু চিন্তাভাবনা করা উচিত। একটা হলো যে আমলাতন্ত্র কতটা নির্বিঘ্নে জনপ্রতিনিধিদের প্রশ্ন করতে পারছেন, তারও কিন্তু জনগণের হয়ে প্রশ্ন করার কথা কিন্তু আইন অনুযায়ী, যে তিনি যখন দেখবেন যে কোনো আইনের কোনো কাজ করা হচ্ছে আইন পরিপন্থী হয়ে, তিনি তখন সেই প্রশ্ন করার সাহস রাখেন কিনা, সততার জায়গা থেকে, সক্ষমতার জায়গা থেকে, যে আপনি জনপ্রতিনিধি কিন্তু এই কাজটা জনগণের বিপক্ষে যাবে, তিনি কি সেই জায়গায় অবস্থান করছেন? আবার অন্যদিকে যিনি নির্দেশনা দিচ্ছেন তিনি কতটা তার রাজনৈতিক সততার জায়গায় আছেন, কতটা জনবান্ধব জায়গায় আছেন, সেটা নিজেকে প্রশ্ন করা। তার চেয়ে বেশি প্রশ্ন করা হলো যে আমলাতন্ত্রকে, যে তুমি আমার কেন নির্দেশ পালন করছো না, কোন জায়গাটায় আমার অসুবিধা হচ্ছে। এই যার যার জায়গাটা যতক্ষণ পর্যন্ত ডিফাইন করা না হচ্ছে, আমার কাছে মনে হয়, এবং আমরা ডিফাইন করা থেকে অনেক অনেক দূরে অবস্থান করছি। আমরা যে কোন সিস্টেমটা ফলো করছি আসলে, এটা কি ওয়েস্টমিনিস্টার সিস্টেম, এইটা কি আমলাতন্ত্র জনপ্রতিনিধিদের আন্ডারে কাজ করার যে তথাগত গণতান্ত্রিক পদ্ধতি, সেখানে আছি, নাকি নতুন কোনো পদ্ধতি আসলে ইভলভ করেছি, আমি অন্তত আমার জায়গা থেকে বলতে পারছি না এই মুহূর্তে। অনেক ধন্যবাদ। ডক্টর মালিক, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে,
এই যে একটা পরিস্থিতির কথা আপনি বলছেন যেটা টেকসই না, যেটা এভাবে দীর্ঘদিন চলতে পারে না, সেই ক্ষেত্রে এখান থেকে বেরিয়ে আসার কি রাস্তা আপনি দেখেন? আমার দৃষ্টিতে প্রধান সবচেয়ে রাজনীতিবিদদের যেই জায়গায় সবচেয়ে বড় যেখানে গলদ হয়ে গেছে, দুনিয়াতে গণতান্ত্রিক দেশে হ্যাঁ 2-4 জন ব্যবসায়ী এই জনপ্রতিনিধি হতে পারে, কিন্তু এখন আমি যেটা বারবার বলি যে 12ই জানুয়ারি 1972 সালে যেই মন্ত্রিসভা বঙ্গবন্ধু গঠন করেছিলেন 12 জানুয়ারিতে এসে, কোনো ব্যবসায়ী ছিল না, 13 জনের মধ্যে একজনও ব্যবসায়ী ছিল না। এখন আমরা জানি আমাদের গত অন্তত 2টা বা 3টা সংসদে 60-70 ভাগ সাংসদ হলেন ব্যবসায়ী। কিছু বুঝতে হবে, কিছু কাজ কিছু লোককে দিয়ে হবে না, যাকে দিয়ে হবে না তাকে ওই কাজের দায়িত্ব দিলে কাজটা সুষ্ঠুরূপে সম্পন্ন করা যাবে না। ব্যবসায়ীরা এটা তাদের পেশা, তাদের ব্যবসায়িক স্বার্থ দেখা, ফলে এইখানেই গন্ডগোলের জায়গাটা শুরু হয়েছে। এবং এই ব্যবসায়ীদের আর স্থানীয় নির্বাচনে এখন আমরা সবাই জানি টাকাটা একটা বড় খেলা। এখন এই জায়গাটাই সবচেয়ে বড় গলদ। এই গলদটা যদি আমরা না মিটাতে পারি, আমাদের রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের হাতে, তাহলে কিন্তু এই প্রাতিষ্ঠানিক জিনিসগুলি হবে না, বা যেই প্রত্যাশা আমাদের জনপ্রতিনিধিদের কাছ থেকে সেই প্রত্যাশা পূরণ হবে না। এবং ব্যবসায়ীদের দুর্বলতাটা আমলারা সবচেয়ে ভালো জানে, ভালো বুঝে। আমাকে যদি বলেন যে একটা জায়গায় একটা অনেক গলদ আছে, আমার মনে হয় যে জনপ্রতিনিধি যারাই নির্বাচন করছেন বা নেতৃত্বে আছেন দলে, তারা সেটা সংসদে হোক বা স্থানীয় সরকারে হোক, এখানে ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়া, ব্যবসায়ীদের প্রার্থী করা, এই জায়গা থেকে দূরে সরে আসতে হবে। ব্যবসায়ী ভিত্তিক ব্যতিক্রম হয়েছে। আমেরিকায় ধরেন এই ট্রাম্প ছিল গত 50 বছরে একমাত্র ব্যতিক্রম, মানে ক্ষমতার শীর্ষে আসা। ব্যতিক্রম মাঝে মাঝে হয়, কিন্তু আমাদের দেশে ব্যতিক্রমটাই এখন নীতি হয়ে গেছে। এইটা আমার দৃষ্টিতে 1 নম্বর উৎকণ্ঠা এবং গলদের জায়গা। এইখান থেকে যদি আমরা শুরু না করি, তাহলে অন্য নিচে ঠিক করলেও কিন্তু ঠিক হবে না। জি, আওয়ামী লীগের তরফ থেকে একটা কথা বলা হয়ে থাকে যে বিএনপি যদি ভুল রাজনীতি করে থাকে তার দায়িত্ব আওয়ামী লীগের নয়, এবং এখন যে তারা একরকম মাঠ ছাড়া হয়ে গেছে সেটার দায়িত্ব আওয়ামী লীগ নিতে পারে না। তো ধরুন এই অবস্থা যদি চলতে থাকে, যেখানে একটি দলের একচ্ছত্র আধিপত্য থাকছে, সেখানে আমলাতান্ত্রিক যে সমস্যাগুলো আমরা এই মুহূর্তে দেখছি, সেগুলো থেকে বেরিয়ে আসার কোনো রাজনৈতিক সমাধান আছে কি? ডক্টর মালিক। সরি, প্রশ্নটা জি, আপনার কাছে করছি। জি, ঠিকমতো কথা কেটে যাচ্ছিল ঠিকমতো। জি, যেটা জানতে চাইছিলাম, যদি এই অবস্থা চলতে থাকে এখন বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে আমলাতান্ত্রিক যে সমস্যাগুলো আমরা এখন দেখছি, সেটা সমাধানের কোনো রাজনৈতিক অবস্থা বা ব্যবস্থা এই রাজনৈতিক পরিমণ্ডলে থেকে নেওয়া সম্ভব কিনা? যে ব্যবস্থাটা হয়েছে খুব কঠিন, কারণ এটা সবাই আমরা হয়তো রেখে বলি, বাট এখন তো নির্বাচনে জেতার জন্য ওই রাজনৈতিক মাঠকর্মীদের থেকে সরকার তো প্রশাসন আমলাতন্ত্রের উপরে নির্ভর বেশি করে, এবং এটা সর্বজন স্বীকৃত। আমরা হয়তো বলি আবার বলি না। তো এইভাবে তো একটা গণতান্ত্রিক সরকার চলতে পারে না। আপনি নির্বাচনের সময় যদি আমলাদের দিয়ে নির্বাচন জিতে আসে, বা আমলারা নির্বাচন জিতার, আমলা বা পুরো আমলাতন্ত্র, এখানে পুলিশ বাহিনী, মানে আমরা সবাই মিলে যে সরকারি প্রশাসন যেটা, সেইটা যদি আপনার আসল ভোট ব্যাংক হয়, তাহলে তো এখানে পরবর্তীতে ওইটার যে কুফল আমরা দেখছি সেটাই আবার সেটা পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। অতএব সুষ্ঠু নির্বাচনের জায়গায়ও ফিরে যেতে হবে। সুষ্ঠু নির্বাচন জনগণের ভোটে জনগণ নির্বাচন করবে, সেটা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একেবারে উচ্চতর পর্যায়ে। আপনি এক যন্ত্রের উপরে নির্ভর করে কাজ করবেন, তারপরে আবার ভাববেন যে ওই যন্ত্রটা পরের দিন অন্য কাজ করবে, সেটা তো হবে না। অতএব ওই জায়গাটাই ওই আরেকটা গলদ, আগামী নির্বাচনে যাতে যদি এই গলদের পুনরাবৃত্তি হয়, বা এখন যদি আমলাতন্ত্র মনে করে, প্রশাসনতন্ত্র মনে করে যে তাদের আগামী নির্বাচনে তাদের একই ভূমিকা থাকবে, তাহলে তাদের দৌরত্ব শব্দটাই ব্যবহার করি,
দৌরত্ব দিন দিন বাড়তেই থাকবে, এখানে সমাধান হবে না। জি, ধন্যবাদ। জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই। যে প্রসঙ্গে এইমাত্র ডক্টর মালিক আসছিলেন, এই যে নির্বাচন কেন্দ্রিক যে অভিযোগগুলো, আমলাতন্ত্র বলুন, পুলিশ বলুন, অন্যান্য সরকারের যে হাতিয়ারগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে, সেটাই কি এই যে আমলাতন্ত্রের দৌরাত্ম্য শব্দটা ব্যবহার করলেন ডক্টর মালিক, সেটার পেছনের মূল কারণ? ধন্যবাদ। আসলে আমরা রোগের উপসর্গ নিয়েই বেশি কথা বলছি। এইসব এই যে সচিবের কাণ্ড, বরিশালে মেয়রের কাণ্ড, প্রশাসন বনাম প্রশাসন বনাম জনপ্রতিনিধি, শহীদ ইশতিয়াক রেজা যেটাকে সুযোগ বলছিলেন, সুযোগ এবং চ্যালেঞ্জ, আমার ধারণা সেখানেই সুযোগটা রহিত করা হয়েছে। 2018 নির্বাচনটি যেভাবে হয়েছে, এরপর সুশাসন, আইনের শাসন, আমলাতন্ত্রকে সঠিকভাবে পরিচালনা, জনগণের সেবা নিশ্চিত করা, এটি অসম্ভব। যে বিষয়টি হচ্ছে, আমাদের গত 50 বছরে আমরা অর্থনীতিতে অনেক উন্নতি করেছি, ব্যবসা বাণিজ্যে উন্নতি করেছি, দেশের গড় আয় গড় আয়ু দুটোই বেড়েছে, কিন্তু গণতান্ত্রিক যে কাঠামো, গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেটির ক্রম অবনতি ঘটেছে। এবং এটি পূর্ববর্তী বছরের থেকে পরবর্তী বছর, পূর্ববর্তী নির্বাচন থেকে পরের নির্বাচন, এটির প্রতিকার কি, এটি কিভাবে, এটির প্রতিষেধক কি? যদি ক্ষমতায় যারা আছেন তারা যদি এটিকে সমস্যা মনে না করেন, তাহলে কোনোদিন সমাধান হবে না। যদি সমস্যা মনে করেন, তাহলে আত্মজিজ্ঞাসা করতে হবে কেন এটি হচ্ছে এবং এর প্রতিকার কী। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে চালু রাখতে হবে, ক্ষমতায়ন করতে হবে, স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, সেটি নির্বাচন কমিশন থেকে আমলাতন্ত্র সবটাই। এখন একে অপরকে যদি কাজে লাগাতে চায় ব্যক্তিগত এবং গোষ্ঠীগত স্বার্থে, তখন কিন্তু রাজনীতিও সুষ্ঠু হবে না, দেশ সুশাসন তো হবেই না। যে বিষয়টি আসছে, এবং শেষে স্বাধীন ভাই বললেন যে নির্বাচনও আমাদের এখানে সুষ্ঠু নির্বাচন, অন্তত 4টি নির্বাচন বলা হয়, যে দলীয় সরকারের বাইরে যে 4টি নির্বাচন হয়েছে, সেই 4টি নির্বাচন সুষ্ঠু হয়েছে। যদিও যারা পরাজিত তারা স্বীকার করে না। আমরা যে ধরেও নেই ওই 4টি নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু ওই 20 বছর কিন্তু দেশের সুস্থ গণতন্ত্র চর্চা হয়নি। কিন্তু একটা ক্ষমতার ভারসাম্য থাকে, সেটি সামরিক শাসনের সময়ও বিরোধী দলের যে শক্তি থাকে, সভা সমাবেশ, নানাভাবেই সরকারের অনেক ভুল সিদ্ধান্ত তারা রাজপথে আন্দোলন করে পরিবর্তন করতে পারে, সংসদেও পেরেছে। বাংলাদেশের এখন কি চিন্তা করা যায় যে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে তারা সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে? এবং সেই সময়ের শহীদ ইশতিয়াক রেজা দেখেছেন সেই সময়ের ছবি, আওয়ামী লীগ এবং বিএনপি নেত্রীদের কোলাকুলির ছবি। সেটার কারণ ছিল কি? এবং এই আওয়ামী লীগ বিএনপি বা 15ই আগস্টের সেই ট্র্যাজেডির পরেও গণতন্ত্রের স্বার্থে তো আওয়ামী লীগ বিএনপি এক হয়েছিল স্বৈরতন্ত্রকে উৎখাত করার জন্য। এমনকি 21শে আগস্টের হত্যাকাণ্ডের পরেও একটি সুষ্ঠু নির্বাচনের দাবি দুই দলই করেছিল। কিন্তু তারা যখন ক্ষমতায়, সেটা বিএনপি যখন ছিল তখনও এবং আওয়ামী লীগ যখন, তারা একটি সুষ্ঠু নির্বাচন কেন দিতে পারবে না? বাংলাদেশে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এখন পর্যন্ত হয়নি। এটি যদি প্রমাণ করতে পারে যে আওয়ামী লীগ, যে হ্যাঁ তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে, তাহলে এই আইনের শাসন, সুশাসনের অনেকগুলো সমস্যা, অনেক বাধা দূর হয়ে যাবে বলে মনে করি। আমলাতন্ত্র যে বলছে বা ব্যবসায়ী, সব ব্যবসায়ী খারাপ না। আবার এমন যদি হয় যে আমলাতন্ত্রকে যে রাজনীতিক চালাবে তিনি যদি সৎ না হন, তিনি যদি দক্ষ না হন, তিনি যদি চালানোর মতো তার ক্ষমতা না থাকে, সেটি আমরা অনেক জায়গায় দেখেছি। এখন পরিসংখ্যানটা বেড়েছে, উদাহরণ অনেক বেড়েছে, কিন্তু যখন সুষ্ঠু নির্বাচন হয়েছে তখনও। আর স্থানীয় সরকারের নির্বাচনে
আওয়ামী লীগ আমি মনে করি যে তারা তাৎক্ষণিক সুবিধার জন্যে যে দূরবর্তী এবং দীর্ঘমেয়াদী যে ক্ষতিটা করলেন, যে স্থানীয় সরকারকেও সেটি ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত দলীয় নির্বাচন করে। এখন এর ফলে হয়েছে কি যে দলীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের যিনি মনোনয়ন পাবে তিনিই নির্বাচিত। তাও কি একজন মাত্র, শুধু মেয়র? শুধু মেয়র না, এটা তো আবার গোজামিল যে এটা হচ্ছে করলে যেমন পশ্চিমবঙ্গে সব হচ্ছে দলীয়, মানে কাউন্সিলর থেকে শুরু করে আপনি আগে পরিষদ নির্বাচন করবেন, তারা মেয়র নির্বাচন করবে। আচ্ছা, সেটিও একটি কাঠামো। এটি হচ্ছে সংসদীয় গণতন্ত্রের রীতি, যেটি ডক্টর তোফায়েল আহমদ বলেন যে আমরা সংসদীয় গণতন্ত্র চালু করেছি, কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ আমরা এই প্রতিষ্ঠানগুলো চালাচ্ছি রাষ্ট্রপতি পদ্ধতির, ব্যক্তি চালাবে। আপনি দেখেন 2 সিটি কর্পোরেশন 2 মেয়র, কাউন্সিলর কিছুই না, আপনি যে কোনো জায়গায়। এখন যে বিষয়টি আসছে, আমলাতন্ত্র কিন্তু এক ধরনের নিয়ম নীতি মানতে সবাই না হলেও বেশিরভাগই মানতে ইচ্ছুক, মানতে চান, অথবা তারা দেশকে কম ভালোবাসেন রাজনীতিকদের চেয়ে, এটাও মনে করি না। কিন্তু তাদের যদি সুযোগটা করে দেওয়া হয়, তাদের যদি অন্যায় করতে উৎসাহিত করা হয়, তখন তারপর যদি বলা হয় যে ন্যায় করো এবং আমার মানে কি বলে দেশের সেবা করো এবং আমার কথা শোনো, বরিশালে যেটি হয়েছে, জি, এবং এই সৈয়দ ইস্তিক রেজা যথার্থই বলেছেন যে সমস্যা তো রাজনীতির, যে প্রতিমন্ত্রী এবং মেয়র চান না যে এই তার শহরে আর কারো ছবি থাকবে, আর কারো পোস্টার থাকবে। আর প্রতিমন্ত্রী তো ওই মানে কি বলে, তিনি নতুন রাজনীতিক বা নতুন নির্বাচিত, তার ওই সমর্থন নেই হয়তো, মানে দলীয় নেতাকর্মী নেই, তিনি এখানে কিন্তু কোনো এই দৃশ্যেই আসেনি, দৃশ্যপটেই আসেনি। স্বাধীন ভাই বলছেন চলতে পারে না, আমি একটু যোগ করতে চাই, আসলে চলছে না। যা বলা হচ্ছে এটা গায়ের জোরে বলা হচ্ছে, যা করা হচ্ছে এটিও গায়ের জোরে করা হচ্ছে। অনুষ্ঠানের শেষের দিকে আরো মিনিট 5 পাবো। এর মধ্যে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, মাননীয় পানি সম্পদ মন্ত্রী যুক্ত হয়েছিলেন আমাদের প্রযোজকের সাথে। তাকে আমরা অনুরোধ করেছিলাম, প্রাণী সম্পদ, ক্ষমা করবেন, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম, তিনি যুক্ত হয়েছিলেন আমাদের প্রযোজকের সাথে। তার কিছু অভিযোগ রয়েছে আজকের অনুষ্ঠানের ব্যাপারে। প্রথমত, আমি সাংবাদিকদের উপর চড়াও হওয়া শব্দটি ব্যবহার করেছি বলে তিনি বলছেন, এবং তার কাছে মনে হয়েছে এটি সঠিক হয়নি। আর ইশতিয়াক রেজা বলেছিলেন তিনি পিআরও হিসেবে কাজ করছেন, এটির ব্যাপারেও তার প্রতিবাদ রয়েছে। আমরা অবশ্য তাকে অনুরোধ করেছিলাম সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে তার কথাগুলো বলতে, তাতে অবশ্য তিনি রাজি হননি। যাই হোক, আলোচনায় ফিরে আসি। শেষে যদি আর কিছু যোগ করার থাকে সৈয়দ ইশতিয়াক রেজা। না, যোগ করার আমার ধরনের আলোচনা শেষ হয়ে এসছে। এখন আমাদের দেখতে হবে যে এই যে বাস্তবতা আমাদের সামনে উপস্থিত, তারপরেও এই প্রশাসন এবং রাজনীতির মধ্যে কিভাবে একটা সুস্থতার সম্পর্ককে রেখে জনগণকে তার কাঙ্ক্ষিত সেবাটা দেওয়া যায়, এবং সেটাই হলো জনগণের জায়গা থেকে আমরা যদি দেখি সেটা প্রত্যাশার জায়গা। এখন এখানে কার ক্ষমতা বেশি, কার ক্ষমতা কম, কার উপরে কে নির্ভরশীল হলো, এটার বাইরে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের প্রশাসনগুলো, আমাদের সেবা পরিষেবাগুলো মানুষ ঠিকমতো পাচ্ছে কিনা। যেহেতু এই মুহূর্তে সংসদ সেইভাবে একক আধিপত্য সরকারি দলের, সেখানে কাঠামো যে অবস্থায় দাঁড়িয়েছে, অন্যান্য ব্যবস্থাও আমাদের অনেক প্রশ্নের সামনে দাঁড়িয়েছে। সবচেয়ে দুঃখের জায়গা যেটা হলো যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠান চালায়, তারা সংসদ চালায়, সংসদ একটা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন একটি প্রতিষ্ঠান, আমলাতন্ত্র প্রতিষ্ঠান, জুডিশিয়ারি প্রতিষ্ঠান, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় রাজনৈতিক দলগুলো নিজেরা প্রাতিষ্ঠানিক নয়। নিজেদের ভিতরে গণতান্ত্রিক চর্চার এত অভাব যে শেষ পর্যন্ত তার একটা প্রতিফলন ঘটে কিন্তু পুরো সামগ্রিক আচরণে। সেখানে যখন ক্ষমতায় থাকে সেখানেও, ক্ষমতার বাইরে থাকলেও সেখানে। সেই জায়গাটা যতদিন পর্যন্ত রাজনীতির শুদ্ধতার চর্চা না আসছে, ততদিন কিন্তু অন্য কোনো জায়গায় আমি শুদ্ধতার জায়গাটা খুঁজে। সেটা কি নিজে থেকেই আসবে, না কাউকে উদ্যোগ নিতে হবে? নেতারা তো যেহেতু সবাইকে বলেন আপনারা এইভাবে চলেন, সেইভাবে চলেন, একটু নিজেদেরকেও বলবেন আশা করি। অনেক ধন্যবাদ। ডক্টর শাহদ্বীন মালিক, আর যদি কিছু যোগ করার থাকে? ঘুরে ফিরে যে কথা যেটা আসছে, যেটা অপ্রিয় কথা বলি, মানে ভারত সম্পর্কেও আমার অনেক সমালোচনা আছে, কিন্তু এই দূরে না গিয়ে দক্ষিণ এশিয়ার দিকে যদি আমরা দেখি, আমাদের পরিচিত দক্ষিণ এশিয়ার দেশগুলি,
ভারতই একমাত্র দেশ যে 70 বছর ধরে কম বেশি সুষ্ঠু নির্বাচনের দাবি করতে পারে, ফলে তাদের অনেকগুলি সুবিধা হয়েছে, গণতন্ত্র চর্চার অনেকগুলি সুবিধা হয়েছে। আর বড় যে সুবিধা হয়েছে যে তাদের সামরিক বাহিনী দক্ষিণ এশিয়া কি দুনিয়ার মধ্যে এখন একটা বড় শক্তিশালী সামরিক বাহিনী, তারা কখনো রাজনীতিতে নাক গলায় না। এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই যে এসব দেশে সামরিক বাহিনী রাজনীতিতে নাক গলায় সহিংসভাবে নৃশংসভাবে যেভাবেই হোক, একটা কমন ফ্যাক্টর হলো যে সেই সব দেশে সুষ্ঠু নির্বাচন হয় না। যেই দেশে সুষ্ঠু নির্বাচন হয় সেই দেশে আমাদের এই দক্ষিণ ভারতে, আমাদের দক্ষিণ এশিয়া আমরা সবাই জানি, দেখেন একটা এই এক্সেপশন, আর শ্রীলঙ্কাতেও সুষ্ঠু নির্বাচন হয়, আর বাকি সবগুলি দেশে সুষ্ঠু নির্বাচন হয় না। আফগানিস্তান সম্পর্কে জানি অনেক কথা হচ্ছে, কিন্তু মূল কথা হলো আশরাফ ঘানির গত 2 নির্বাচন, তার আগে কারজাইর নির্বাচন, ওখানে ওদের আমলাতন্ত্র করে নাই, ওখানে ওদের আমেরিকান সেনাবাহিনী তাদের নির্বাচনে জিতিয়ে দিচ্ছে। যেইখানে নির্বাচন সুষ্ঠু হয় না সেই দেশগুলি স্থিতিশীল হতে পারে, আর স্থিতিশীল না হলে কিন্তু আলটিমেটলি লং রানে যে দেশের উন্নতি হবে। আমাদের এই কারণেও সুষ্ঠু নির্বাচনের দিকে আবার নজর দিতে হবে। অনেক ধন্যবাদ। জনাব সোহরাব হাসান, যদি আর কিছু যোগ করার থাকে। না, যোগ করা কি, আমরা চাই যে দেশটি ভালোভাবে চলুক, সুন্দরভাবে চলুক। সরকার যে স্বপ্নের কথা বলছে 41 সালের মধ্যে উন্নত দেশ, তো সেটি উন্নত দেশ মানে উন্নত শুধু অর্থনীতিতে উন্নত নয়। চীনও অর্থনীতি উন্নত, কিন্তু চীন তো গণতান্ত্রিক দেশ নয়, তারা নিজেরাও বলে না। কিন্তু বাংলাদেশ তো দাবি করে যে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ব্যবস্থায় চলবে। তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় ইশতিয়াক যেমন বলছেন যে রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চা থাকতে হবে, প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিকভাবে পরিচালিত হতে হবে। মানে আমি ইচ্ছে করলাম যেভাবে, আর সেভাবে প্রতিষ্ঠান চলবে না, আইন দ্বারা নির্ধারিত হবে। আর মানুষের মধ্যে একটা আস্থার বিষয়, যেমন যে কোনো আধুনিক রাষ্ট্রে গণতান্ত্রিক না হলেও 3টি যে প্রতিষ্ঠান, 3টি যে বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ, তার মধ্যে সবার এখতিয়ার আছে। আইন বিভাগ কী করবে, বিচার বিভাগ কী করবে, নির্বাহী বিভাগ। কিন্তু নির্বাহী বিভাগ যদি সব কিছু নির্দেশ করতে চায়, সব ব্যাপারে যদি তার কর্তৃত্ব খাটাতে চায়, তাহলে যা হচ্ছে সেটি কিন্তু বাংলাদেশে এটি অনাকাঙ্ক্ষিত। এটি আওয়ামী লীগের তরফ থেকে যেটা বলা হয় যে অগাস্ট মাসে তো বসে কথা বলছি আমরা, 15 আগস্ট এবং 21 আগস্টের পরে রাজনীতি যেভাবে পরিবর্তিত হয়ে গেছে সেখান থেকে আর পেছনে যাওয়া সম্ভব নয়। তাহলে কি করুন? আমি তো বললাম 15 আগস্টের পরেও তো রাজপথে একসঙ্গে তারা আন্দোলন করেছে, 21 আগস্টের পরেও একসঙ্গে নির্বাচন করেছে, নির্বাচনে সরকারি দল বিরোধী দল সংসদে গিয়েছে। কিন্তু 15 আগস্টে যারা অপরাধী তাদের বিচার হবে, যারা পিছনে তাদেরও খুঁজে বের করা হোক। কিন্তু এজন্য তো জনগণ তো এর দুর্ভোগ পোহাতে পারে না, জনগণ তো ক্ষতিগ্রস্ত হতে পারে না। এখন 15 আগস্টের ঘটনা অবশ্যই মানে ইতিহাসের বর্বরতম ঘটনা, মানে অবশ্যই আমরা নিন্দা করি, আমরা তার বিচার চাই, বিচার হয়েছে। বাইরে যে অপরাধীরা আছে তাদের ফিরে আসুক, নেপথ্যে যারা আছে তাদের উপর। সেজন্য আজকে গণতন্ত্র সুষ্ঠুভাবে চলবে না কেন? বিএনপি পুরো দল হিসাবে যদি বিএনপি দেশের বিরোধী শক্তি হয়ে থাকে, বিএনপি থাকবে না, কিন্তু অন্য দল হবে। জামাত যদি দেশের স্বার্থ বিরোধী কাজ করে, জামাত থাকবে না, কিন্তু মানে গণতন্ত্র থাকবে। এবং অন্য পক্ষ আবার বলবে যে আওয়ামী লীগ গণতন্ত্র বিরোধী। কথা হচ্ছে যে এটি নির্ধারণ করবে কে? নির্ধারণ করবে জনগণ। জনগণকে এই নির্ধারণ করার ক্ষমতা দিতে হবে। গণতন্ত্রের বিকল্প নিশ্চয়ই শ্রেয়তর গণতন্ত্র। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডক্টর মালিক, একটু আনমিউট করতে হবে সম্ভবত। জি 10 সেকেন্ড। জি 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 নিশ্চয়ই। না, যেহেতু আপনি বললেন আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী বোধহয় অনুষ্ঠানটা দেখছেন, যেই ঘটনা নিয়ে আমরা শুরু করেছিলাম, আমি আহ্বান জানাবো এটার একটা তদন্ত হোক। এটা এখন ওই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী করবে নাকি জনপ্রশাসন মন্ত্রণালয় করবে, কিন্তু এই ঘটনাটা এইভাবে যদি ধামাচাপা পড়ে যায়, এটাই কিন্তু আবার পরে এটা এর থেকে আরো হিতে বিপরীত হবে। যদি কেউ খারাপ কাজ করে থাকে, সচিব যদি করে থাকে, সুষ্ঠু তদন্ত হোক, তাহলে কিন্তু আমরা
যেটা আমরা সবাই ঘুরে ফিরে বলছি যে জবাবদিহি, স্বচ্ছতা, তো এই জায়গা থেকেও নিশ্চয়ই সেটা নিশ্চিত করার সুযোগ রয়েছে। এই তদন্তটা শুরু করতে পারে। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। বিদায় নিচ্ছি আজকের মতো।